নমস্কার। কি কি মনে হচ্ছে আমি স্টুডিওয় নেই? সে তো পরিষ্কার, কিন্তু মনে হচ্ছে না আমি এমন কোথাও আছি, কারোর বাড়ি। বাড়িতে ঢোকার গেট দেখলে টের পাওয়ার জো নেই ভিতরটা এরকম দুর্গের মতো। ছোট গেটটা পেরিয়ে ভিতরে ঢুকতেই বাংকার, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিরাপত্তারক্ষী। প্রথম দর্শনেই মনে হবে কোনো দূতাবাসে ঢুকে পড়লাম। সার দিয়ে জলপাই জওয়ান। একটু ভেতরে গেলেই মেটাল ডিটেক্টর গেট। মহিলাদের সিকিউরিটি চেকিং ওখানেই হয়। তারপর বাড়ির মূল উঠোনে পা রাখা। এমন অনেক চরিত্র ভোটের ক্যানভাসে থাকে, যারা ভোট করান, যারা ভোটের স্ট্রং ম্যান হন, আর নিজের লড়াই তো আছেই। আমি এরকমই একজনের সন্ধানে এসেছি আজ কুচবিহারে। আন্দাজ করতে পারছেন কার বাড়িতে এসেছি? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজ্য রাজনীতির অত্যন্ত বর্ণময় এবং স্ট্রং ম্যান নিশীথ প্রামাণিক। ওয়েলকাম জি 24 ঘন্টায়। ভোটের প্রস্তুতি কেমন চলছে? এই তো সবে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে, শুরু হয়েছে। প্রথম ফার্স্ট ফেজের প্রায় বেশিরভাগ ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেছে। তো সবার সাথেই যেমন কথা হচ্ছে, এবং পাশাপাশি আমাদের বিগত দিনের সাজানো যে স্ট্র্যাটেজি, সেটা এখন ইমপ্লিমেন্ট করবার সময় এসছে। তো সেই হিসেবে সবার সাথে খোঁজ খবর নেওয়া এবং একেবারেই মানে চূড়ান্ত প্রস্তুতি যাকে বলে, সেই প্রস্তুতির সময়। আচ্ছা, ভোট মাস্টার যখন নিজে ক্যান্ডিডেট হয়ে যায়, চাপটা কি বেশি থাকে? হ্যাঁ, নিশ্চিতভাবে। দেখুন, একটা নিজের নির্বাচন প্রচার, সেখানে ডোর টু ডোর ক্যাম্পেনিং, লোকের কাছে পৌঁছনো, সেটা যেমন একটা সময়ের ব্যাপার। একেবারে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তার মাঝেও একটা সময় থাকে, যে সময়টা সাধারণ মানুষ বাড়িতে তারা রেস্টের সময় হয় বা লাঞ্চ টাইম যেটা হয়, সেই টাইমটা সাধারণত মানুষের অন্যের বাড়িতে যাওয়া যায় না। তো সব মিলিয়েই টাইম ম্যানেজমেন্ট বা একটা মিনিট টু মিনিট শিডিউল, সেটা মেনটেন করা তো নিশ্চিতভাবে খুব টাফ। আর তা বাদেও বাকি ক্যান্ডিডেট, তাদের বারংবার তাদের আহ্বানে সেখানে যাওয়া, তো প্রত্যেকেরই নানান সুবিধার কথা, এবং একসঙ্গে বেশ কিছু কার্যক্রম থাকার জন্য একটার থেকে অন্যটায় ছুটে যাওয়া, মাঝখানে যে টাইম গ্যাপটা থাকে, সেই টাইম গ্যাপটা হয়তো অনেক সময় বেশি হয়ে যায়। কারণ অনেক সময় আমরা হয়তো সেখানে 5জন আমাদের ফলোয়ার্স এসে সেলফি চেয়ে বসছেন। এবার নির্বাচনের সময় একটা সেলফি না দিলে পরে 10টা ভোট খারাপ হয়ে যায়। গত ভোটের রেজাল্ট এবং তৃণমূলের প্রচারটা নিয়ে, তো সেটা একটা অ্যাডেড চ্যালেঞ্জ আপনার জন্য রয়েছে। হ্যাঁ, দেখুন, আমাদের কাছে অ্যাকচুয়ালি নির্বাচনটা ইটস এ পার্ট অফ ইলেকটোরাল পলিটিক্স। আর নির্বাচনের ফলাফলটা আমাদের কাছে একটা আপনার মানে ধরে নিতে পারেন, আমরা স্পোর্টিংলি নিতে ভালোবাসি। আর সবচাইতে বড় কথা যে আমাদের কাছে, আমি মনে করি যে যেমন মোদিজি যা বলেন, আমরা ওনাকে খুব ফলো করি, যে আমাদের ডিকশনারিতে হারা বলে কোনো শব্দ নেই, হয় আমরা জিতি নয়তো শিখি। আমি যেখানটা দাঁড়িয়ে আছি না, আমি একবার দেখাতে চাই। আপনার বাড়িটা ভীষণ সুন্দর, মানে ভিতরটায় ঢুকলে বোঝা যায়, বাইরে থেকে অতটা বোঝা যায় না, এবং বেশ বড়। তো বাড়ির আরও অনেকগুলো দিক আছে, এক্সপ্লোর করতে পারি তো আমরা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলুন চলুন, আপনারাও আসুন আমার সঙ্গে। বাড়ির ভিতরে ঢুকে বাকি আড্ডাটা হবে। আপনার এই বারান্দাটা না, মানে পুরোনো দিনের সেই বারান্দা হতো না, লং করিডোর, পুরোনো বাড়ি। এটা কি অনেক পুরোনো বাড়িটা, না নতুন এইভাবেই বানিয়েছে? না, পুরোনো, মোটামুটি খুব নতুন যে তাও নয়। তবে আর কি ফুল যা আছে এগুলো সব আমার মাই দেখাশোনা করে। আচ্ছা। ফুল গাছে জল দেওয়া থেকে শুরু করে, আর ফুলের যত্ন, ছাদেও উপরেও ছাদ বাগান আছে, ফুল আছে, ফল আছে। আমরা আপনাকে বিট্টু নামেও জানি, এটা কি বাড়ির আদরের ডাক নাম? হ্যাঁ, এটা মা ছোটবেলায় আদর করে ডাকতেন, প্রত্যেকেরই থাকে। তো আপনি কি ছোট ছেলে? না, আমি এক ছেলে, ও একমাত্র ছেলে। আচ্ছা। তো স্বাভাবিকভাবেই ছোটবেলায়
ওই দুষ্টামো বেশি করতাম বলে হয়তো বিট্টু রেখেছে। হ্যাঁ, পরবর্তীতে এই নামই অবশ্য আমি আমার এই এলাকায় বেশি হ্যাঁ, মানে অনেকে বিট্টু বিট্টু বলেই বেশি ডাকে। বেশি বেশি পরিচিত। আর সবচাইতে বড় কথা, আমাদের তো এটা একদম ছোট একটা জনপদ, তো এখানে প্রত্যেককে চেনে। আমি যখন প্রতিষ্ঠিত হইনি বা সেরকম নামডাক হয়নি, তখন আমাকে এই এলাকার লোক প্রত্যেকে চিনত। বড় হয়ে আমি খুব একটা দুষ্টু ছিলাম না, কিন্তু বিট্টু নামটা শুনে অনেকে হয়তো একটু অন্যরকম ক্যারেক্টারের সঙ্গে মিলিয়ে নিত। না, কিন্তু আপনি মানে ইংরেজিতে একটা কথা আছে, ফেসেস আর ডিসেপটিভ। আপনার খুব শান্ত চেহারা, খুব স্থির গভীর চোখ, আদরের একটা নাম। বাঙালির খুব দেখবেন বাড়ির ছোট ছেলেদের আদরের বিট্টু এরকম নাম হয়। কিন্তু আপনার রাজনৈতিক ইমেজ, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এমনকি মানে অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগও রয়েছে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 2009 সাল থেকে কোথাও সোনার দোকানে ডাকাতি, কোথাও ব্যাংক ডাকাতি, আর্মসের কেস, নানা রকমের হিউম্যান ট্রাফিকিংয়ের কেস, আরও কিছু মামলা রয়েছে। যখন আমরা জেনেছি, আমাদের দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এইটা কি করে, এই বিপরীত জিনিসটা হলো কিভাবে? আসলে আমরা কখনো আমি ভাবিনি যে আমি রাজনীতিতে এইভাবে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হব। আমি আমার সোসাইটি, আমার সমাজ, এইসব নিয়ে থাকতেই ভালোবাসতাম। তো পরবর্তী একটা সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে রেভলিউশনারি চেঞ্জের কথা বললেন, একটা প্রত্যেককে স্বপ্ন দেখালেন, যেখানে ছাত্র যুব থেকে শুরু করে কলকাতার ইন্টেলেকচুয়ালসরা কেউ সবাই ওই ফাঁদে পা দিল। আমাদের অর্জুন সিংজির কথা বলুন, 100-র বেশি কেস, সেঞ্চুরি হয়ে গেছে। তো এমনকি বহু নেতা, আমার কথা তো আপনি ছেড়েই দিন, আমাদের দলে এমন অনেক যুব নেতা আছে যাদের হাফ সেঞ্চুরি হয়ে গেছে, এত কেস হয়েছে। তো স্বাভাবিকভাবেই বিরোধী দল করলে পরে কেস হবে, এটা স্বাভাবিক। আর তৃণমূল কংগ্রেস এমনকি সেই দলে এমন গোষ্ঠীকুণ্ডল থাকে যে দলে থেকেও অনেক সময় পুলিশ দুটো পক্ষকে ব্যালেন্স করার জন্য দুপক্ষের নামেই কিছু কেসেস এমনভাবে দিয়ে রাখে যে কোনো সময় যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যেতে চায়, তাদেরকে সেই কেসগুলোতে মানে আবার ডাকা যেতে পারে বা ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। অভিষেক ব্যানার্জির সঙ্গে সম্পর্ক তেতো হওয়ার কারণ কি? আমাদের হয়তো আইডিওলজির পার্থক্য থাকতে পারে, আমাদের নীতিগত পার্থক্য থাকতে পারে, আদর্শের পার্থক্য থাকতে পারে। আমরা সেই সব বিষয় নিয়ে রাজনীতি করলে যে সমস্ত বিষয়গুলোকে উত্থাপন করা যায়, যে লেভেল পর্যন্ত যাওয়া যায়, আমি মনে করি এটারও একটা প্যারামিটার থাকা প্রয়োজন। আমি সেটা মেনটেন করে চলি। আরো কথা বলবো, আমি কোথাও একটু বসে কথা বলা যাক? বেশ, চলুন। এখন আমি এসেছি নিশীথের বাড়ির লিভিং রুমে, একদম সাজানো গোছানো টিপটপ। চলুন আড্ডাটা আরও পলিটিক্যাল করা যাক এবার। নিশীথ, বিজেপির বিরুদ্ধে যে স্ট্যান্ডার্ড অভিযোগটা প্রতিবার ওঠে, বিজেপির কেন্দ্রীয় নেতারা আসেন, প্রচুর কথা বলেন, তারপর ওই 277-এর ফারাকটা থেকে যায়, কারণ সেটিং। বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যেহেতু বিজেপি একটি ন্যাশনাল পার্টি, তো স্বাভাবিকভাবেই ন্যাশনাল লিডাররা আসবেন। মানে আপনি বলছেন এখানে কোনো সেটিং নেই? এই যে প্রতিটা ভোটে বিজেপি কোথাও একটা থমকে যায়, হেরে যায়, বাংলার হাতে আসে না, কিন্তু প্রতিবারই নাকি টার্গেট করা হয়, এবারও তাই। এটা সেটিং মাঝখানে ঢুকে যায়, এটা তো বামেরা হরদম অভিযোগ করছে। মানে এটা কি ভুল ভিত্তি? দেখুন, বামেরা কি মন্তব্য করেছে সেটা আমি বলবো না, তবে বামেরা তো ত্রিপুরাতে হেরে গিয়েছিল, তারা কি সেটিং করে হেরেছিল? বামেরা তো কেরালাতে হেরে গিয়েছিল, তারা কি সেটিং করে হেরেছিল? তো আমরাও তো কর্ণাটকে গভর্নমেন্টে আসবার পরে, আমরা পরের বার মানে গত নির্বাচনে আমরা কর্ণাটকায় হেরেছি, নিশ্চয়ই সেটা সেটিং নয়। তো স্বাভাবিকভাবেই এমনটা নয় যে যেখানে বিজেপি সরকারে এসছে সেখানে বছরের পর বছর সরকার চালিয়েছে। সরকারে আসবার পরেও পরবর্তী সময়ে আমরা সেখানকার সেই নির্বাচনে পরাজিত হয়েছি, আবার পরবর্তীতে সেখানে জিতেছি। তো স্বাভাবিকভাবেই জয় পরাজয় যেটাই হোক না কেন, আমরা ন্যাচারাল যে ভাবে যেভাবে পার্টি গ্রো করে, মানুষ যেভাবে চায়, সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে মানুষের ভাবনার পরিবর্তন হয়, চিন্তা তার মানে মানুষ পরিবর্তন হয়, বিজেপিকে এখনো চায়নি, সেটার এবার কি সঙ্গে হবে জানি না, এতদিন চায়নি না। দেখুন, এটা আপনি যে কথাটা বললেন, এটার মধ্যে আমি বলবো যে আপনি ভুল বলছেন। কেননা মানুষ চেয়েছিল আমাদের যে সরকার
তৎকালীন সরকার যে সরকার এখনও রয়েছে সেই সরকারের বিউরোক্রেটিক এবং পুলিশ সাবোটেজের জন্য আমরা সেই সময়ে আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি। একদিকে যেমন মিথ্যে মামলা দিয়ে আমাদের যারা কার্যকর্তা তাদেরকে বারংবার অ্যারেস্ট করা হয়েছে, পাশাপাশি আপনারা দেখেছেন যে প্রিপোল ভায়োলেন্স এবং পোস্টপোল ভায়োলেন্স সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে মানে যেটা বলা যায় যে সত্যি স্বীকার করে নিতে হয়, সেই সময় তৃণমূলের কাছে একেবারে ম্যাচিওর ভোট করানোর লোক তাদের কাছে ছিল, অথচ বিজেপির কাছে আমাদের কাছে কিন্তু আবেগের বশবর্তী হয়ে ততটা ম্যাচিওর লোক আমাদের কাছে ছিলেন না। বিজেপিরও তো নিশীথ রয়েছে, আরো অনেকে রয়েছেন, ওদিকে অর্জুন সিং রয়েছেন, সৌমিত্র খাঁ কিছুটা করছেন, বিজেপিরও তো রয়েছে ভোট করিয়ে স্ট্রং ম্যান। দেখুন 2021-এ বুথ লেভেলের যে লিডারদের যে ম্যাচুরিটি সেটা আমাদের অনেকটাই কম ছিল, কারণ সবাই সে সময় নতুন। কিন্তু পরবর্তী সময়ে যত নির্বাচন এগিয়েছে, 2021-এর নির্বাচন, 2021-এর পরবর্তী থ্রিটার পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলো এবং পরবর্তী সময়ে 2024-এর লোকসভা নির্বাচন, এক একটা নির্বাচন যখন পেরিয়েছে, আমাদের যারা কার্যকর্তা, আমাদের বুথ লেভেল যারা সৈনিক, তারা একেবারে আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েছে। কোচবিহারে তো ভায়োলেন্স থামেই না, নিরন্তর অশান্তি আর উত্তেজনার খবর আমরা কলকাতায় বসে বসে দেখি আর করি, এবং তার অন্যতম কারণ নাম যার আসে সেটা হলো নিশীথ। দেখুন, যদি হিন্দুদের উপর কখনো অত্যাচার হয়, সাধারণ মানুষের উপর অত্যাচার হয়, সনাতনীদের উপর অত্যাচার হয়, সেই অত্যাচারকে বন্ধ করবার জন্য যদি সেখানে ভায়োলেন্স করতে হয় বা চোখ রাঙাতে হয় বা তার প্রতিকার করতে হয়, সেটাকে যদি ভায়োলেন্স বলে তাহলে আমি মেনে নেব, আর আমি বারবার এই রকম ভায়োলেন্স করব। এই ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ, কারণ আমি আমার হিন্দু চোখে ন্যারেটিভ তো ধরুন এই কয়েক বছরের ন্যারেটিভ, তার আগে থেকেও কোচবিহার শান্ত হয় না। আপনি জবে থেকে একটা প্রমিনেন্ট ক্যারেক্টার, পলিটিক্যাল ক্যারেক্টার হয়ে কোচবিহারের ক্যানভাসে উদয় হলেন, তবে থেকেই অশান্তি। দেখুন, প্রতিবাদ আমি তো বলেছি যে শুধু হিন্দু নয়, সাধারণ মানুষ, যেখানে সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করা হবে, যেখানে সাধারণ মানুষের সঙ্গে অত্যাচার হবে, সেখানেই আমি চেষ্টা করি আমার সর্বশক্তি দিয়ে সেখানে দাঁড়ানোর, তাদের পাশে থাকবার। সেটাকে যদি কেউ ন্যারেটিভ চেঞ্জ করে, সেটাকে যদি কেউ বলবার চেষ্টা করে যে সেটা ভায়োলেন্স, তো আমি খুশি সেই ভায়োলেন্সে। আচ্ছা, উদয়ন গুহর সঙ্গে সমস্যাটা কি, সম্পর্কটাই বা কি? আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই বলা চলে। এই কুচবিহার জেলার যে ভায়োলেন্স, সেই ভায়োলেন্সটা কিন্তু সিপিএম ফরওয়ার্ড ব্লকের ভায়োলেন্স থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। আমরা দেখেছি চোখের সামন দিয়ে তীর ধনুক নিয়ে ফরওয়ার্ড ব্লক যাচ্ছে, এদিকে আবার সিপিএম বন্দুক নিয়ে আসছে, দুজনের মধ্যে লড়াই হচ্ছে। তখন এত মিডিয়ার ছিল না, এত ক্যামেরা ছিল না, যার জন্য দেখা হয়নি। তো এটা এই মাটির, আপনারা বলতে পারেন যে এই ফরওয়ার্ড ব্লক আর সিপিএম একটা সংস্কৃতি তৈরি করেছিল। এবার সেই ফরওয়ার্ড ব্লকের যে রাজ্যের যে সবচাইতে শক্তিশালী মন্ত্রী ছিল, 25 বছর 30 বছর ধরে যিনি মন্ত্রী ছিলেন, সবচাইতে শক্তিশালী মন্ত্রী কমল গুহ, তার ছেলে, তিনি যখন ফরওয়ার্ড ব্লকের এই জেলার সভাপতি এবং সেটা ছেড়ে যখন হঠাৎ করে এসে তৃণমূল কংগ্রেসের মাথার উপরে বসবেন, তো স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি বা কী ধরনের চিন্তন হতে পারে এটা ভাবতেই পারেন। সম্পর্কটা বেশ ভালোই বোঝালেন নিশীথ, যে উদয়ন গুহর সঙ্গে তার সম্পর্ক কেমন। আপনি স্ট্রং ম্যান ভোটের, শুধু তো নিজে লড়েন, নিজে জেতেন, এখানেই গল্প শেষ নয়, আপনার উপর পার্টিও ডিপেন্ড করে। কোচবিহার জেলায় একটা রক্তপাতহীন ভোট করানোর গ্যারান্টি দিতে পারবেন? কোনো প্ররোচনা দেবে না বিজেপি? দেখুন, যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আছে ততক্ষণ পর্যন্ত এই গ্যারান্টি আমি কেন, স্বয়ং ভগবানও দিতে পারবে না। আচ্ছা, ভবানীপুরের কথায় আসি, সব থেকে চর্চা এখন যে কেন্দ্রটা, বিজেপি কি ফাটকা খেললো ভবানীপুরে? একেবারেই নয়। ভবানীপুরে আমরা যথেষ্ট শক্তিশালী। ভবানীপুরের মানুষ মুখ বুজে এতদিন পর্যন্ত অন্যায় সহ্য করছিল, কিন্তু আর নয়। এবারে 2026-এ মানুষের যে দিন বদলের স্বপ্ন মানুষ দেখছে, যে নতুন সূর্যোদয়ের জন্য মানুষ অপেক্ষা করছে, নিশ্চিতভাবে ভবানীপুরের মানুষ সেই দিন বদলের সঙ্গে আমাদের সঙ্গে থাকবে। আর তৃণমূলে আপনার প্রিয় নেতার নাম কি? দেখুন, তৃণমূলে প্রিয় নেতা সেরকমভাবে খুঁজে পাওয়া মুশকিল। যে দলটার আসলে কোনো আইডিওলজি নেই, সেখানে
প্রিয় বা অপ্রিয় বললে পরে ভুল হবে, তবে হ্যাঁ মুকুল রায়কে ভালো লাগতো। নিশ্চিতভাবে মুকুল রায় দলের জন্য অনেক কিছুই করেছিল, এবং শুধু তৃণমূল কংগ্রেসে নাম পরে বিজেপিতে এসেছিলেন না, শুধু তৃণমূল কংগ্রেসে নয়, তিনি বিজেপিতে এসেও এখানকার শ্রীবৃদ্ধি করেছে এবং সংগঠনকে অনেক বেশি মজবুত করেছে। তো স্বাভাবিকভাবে এরকম নেতার নাম অস্বীকার করা যায় না। বিজেপিতে পছন্দ করেন না এমন কে আছে বলতে পারবেন সামনে? এমন কেউ নেই, প্রত্যেকেই পছন্দের, প্রত্যেকেই অত্যন্ত পছন্দের, এবং যার সঙ্গে মিলমিশ কম এরকম কেউ নেই। প্রত্যেকেই আমরা মানে একেবারে একটা পরিবারের মতন থাকি, এবং বলতে পারেন যে একটা পরিবারের সদস্য যখন অসুস্থ হয় যে ব্যথাটা অনুভব করা যায়, আমাদের কোনো কর্মী কার্যকর্তা যদি অসুস্থ হয় বা তারা যদি কোনোভাবে কষ্ট পায়, সেই কষ্টটা আমরা অনুভব করি। কিন্তু সেটা মানে বাইরে বোঝা যায় না, একজনের প্রোগ্রাম থাকলে আরেকজন আগে বেরিয়ে যান। এখন ভোটের সময় কি হবে আমরা জানি না, সেগুলো টাইম ম্যানেজমেন্টের জন্য, সেগুলো সুকান্ত, দিলীপ, শ্রমিক, এদের তো মিলমিশের আকাল। একেবারেই নয়, অত্যন্ত আপনারা হয়তো এটা আপনাদের উপর থেকে মনে হয়, কিন্তু যখন আমরা কার্যালয়ে বসি বা যখন আমরা একসঙ্গে বসি, যখন আলোচনা হয়, আসলে লক্ষ্য তো সবার একটাই, লক্ষ্য বাংলার যেই ক্ষমতাসীন দলটা যে আজকে বাংলার গরিমাকে নষ্ট করে দিয়েছে, সেটাকে আবার আমাদের প্রতিস্থাপন করা। লক্ষ্য যদি এক হয়, নিশ্চিতভাবে সেই লক্ষ্যকে মাথায় রেখে যারা এগিয়ে চলছে তারাও সতীর্থর মতন হয়। নিশীথ কি কোচবিহারের বাইরেও স্ট্রংম্যান হবে? দেখুন, দল যেখানে কাজে লাগাবে, নিশ্চিতভাবে শুধু কোচবিহার নয়, আমি মন্ত্রী থাকাকালীন সারা ভারতবর্ষে বিভিন্ন সরকারি কার্যক্রমে যেমন গিয়েছি, যখন আমি মন্ত্রী নেই তখনও কিন্তু এই লাস্ট 2 বছর প্রায় ভারতবর্ষের প্রায় 15-16টি রাজ্যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে পাঠানো হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা দেখি, শিখি, আরও বেশি বলেছি না যে আমাদের শিখবার শেষ নেই। তো যত বেশি শিখবো, এখনও রাজনীতিতে ধরুন অনেকেই এরকম আছে যে হয়তো আমার বয়সে রাজনীতিতে যোগদানই করেন না, আমার এই বয়সেই এই রাজনৈতিক যেটা বলে যে খুব কম সময়ের মধ্যেই সেখানে দল অনেক বেশি সম্মান দিয়েছে, অনেক বেশি মর্যাদা দিয়েছে। ওর নিশ্চিতভাবে আমাদেরও দলকে দেওয়ার কিছু থাকে, দলকে দেওয়ার রয়েছে, দেশকে দেওয়ার রয়েছে, সাধারণ মানুষকে দেওয়ার রয়েছে, নিশ্চিতভাবে সেই জন্যই কাজ করে যাচ্ছি। অমিত শাহের প্রাক্তন ডেপুটি নিশীথের সঙ্গে একটা খোলামেলা কথা বললাম। নিশীথ ততটাই খোলামেলা অ্যাকসেপ্ট করেছেন প্রশ্নগুলো এবং উত্তর দিয়েছেন, এই স্পিরিটটা খুব ভালো লেগেছে। ভোটের বাহুবলী নিশীথকে অনেক শুভেচ্ছা। ভোটটা রক্তপাতহীন করবেন উনি কিন্তু বলেছেন। না, তৃণমূল যতক্ষণ থাকবে ততক্ষণ এই গ্যারান্টি দেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস না থাকলে সেই গ্যারান্টি নিশ্চিতভাবে আমরা দিতে পারতাম। দেখা যাক, কোচবিহারের দিকে অন্তত আমরা তাকিয়ে রইলাম। তবে শেষ করছি, আজ আর হাতে সময় নেই। ভোটের এক স্ট্রংম্যানকে দেখলাম, ভোটের অন্যান্য বাহুবলীদেরও তো দেখব, তাদের কাছে যাব অন্য কোনো এপিসোডে। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।